রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব। বাগেরহাটে সংসদীয় আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। ইসির শুনানিতে বাসিন্দাদের অভিযোগ বহাল না রাখলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস। রাকসুতে ফর্ম তুলেছেন প্রত্যাশীরা। 2 মাস পেছানোর দাবি ছাত্রদলের। জাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ আজ। এবং নাফ নদীতে ভয়ঙ্কর তৎপরতা আরাকান আর্মির। স্পিড বোটে ধাওয়া করে অস্ত্র ঠেকিয়ে 7 বাংলাদেশি জেলেকে ট্রলার সহ অপহরণ। 20 দিনে ধরে নিল 40 জনকে। বাংলার সময়ে সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির হাত থেকে রোহিঙ্গাদের বাঁচাতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রত্যাবাসন নিয়ে 7 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনার বাস্তবায়ন থামানো সবার নৈতিক দায়িত্ব। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনের মুখে 2017 সালে বাংলাদেশ অভিমুখে ধল নামে রোহিঙ্গার। মানবিক বিবেচনায় 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয় কক্সবাজারে। নানা প্রচেষ্টার পরও এখনো একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি নিজ দেশ মিয়ানমারে। 8 বছরে এই প্রথম বড় পরিসরে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সংলাপের আয়োজন। কক্সবাজারে 3 দিনব্যাপী আয়োজনে অংশ নেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ সহ সব অংশীজন। আমন্ত্রণ জানানো হয় সকল রাজনৈতিক দলের নেতাদেরও। দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো বিশ্ব সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। Of the entire Rohingya population. We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি সমাধানও সেখানে করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন ডক্টর ইউনূস। Rohingya crisis emanated from Myanmar, and the solution also lies in Myanmar. All parties must act to end the crisis with greater resolve without any further delay. ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। 3 দিনের এই সম্মেলনের সারাংশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত আরও একটি বড় প্ল্যাটফর্মে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা রোহিঙ্গা ইস্যু নতুন করে আবারও আলোচনায় আসার প্রত্যাশা করছে বাংলাদেশ। একই সঙ্গে সেখান থেকে নতুন কোনো পথের দিশাও আসতে পারে, যার মাধ্যমে মিয়ানমারের রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক রোহিঙ্গা সংলাপের দ্বিতীয় দিনের আরও খবর জানবো। এই মুহূর্তে কক্সবাজারের ইনারনিতে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাব তার কাছে। সালেহী, আজকের সম্মেলনের শেষ যে সেশনটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা যারা অংশ নিয়েছেন তারা এখন তাদের বক্তব্য তুলে ধরছেন। এই মুহূর্তে স্টেজে কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে ইতিমধ্যেই বসে আছে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, পাশাপাশি আছে জাতীয় নাগরিক ঐক্যের নেতা, আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের মেম্বার আশরাফ আলী আকন, এছাড়াও গণ অধিকার পরিষদের রাশেদ
রাশেদ খান যিনি সাধারণ সম্পাদক তিনিও কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ আজকে এই আন্তর্জাতিক যেই কমিউনিটি থেকে যারা এসেছেন, বিশ্বের 40টি দেশের প্রতিনিধি যারা এখানে আছেন, তাদেরকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা করা হবে এবং বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে কি ভাবছেন রোহিঙ্গাদের এই বিষয়টি নিয়ে, প্রত্যাবাসন নিয়ে, সেই বিষয়গুলো তারা খোলাসা করবেন। এবং তারা আসলে সরকারের তরফ থেকে আজকে যে উদ্যোগের কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন তিনি এই যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের যে লাগাতার তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন, এই জন্য তিনি আন্তর্জাতিক জনগোষ্ঠীকে তিনি সেটার সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। আর বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে তার সেই কথার উপর ভিত্তি করেই তারা আজকে বক্তব্য রাখবেন। তারা আন্তর্জাতিক জনগোষ্ঠীর যারা এখানে দাতা দেশ আছে, এখানে স্টেক হোল্ডাররা আছে, এই বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে তাদেরকে সেটি জানাবে যে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য আছে রোহিঙ্গাদের বিষয়ে, রোহিঙ্গাদেরকে তাদের দেশে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এবং এই বিষয়গুলো নিয়ে আসলে তারা এখন বক্তব্য রাখবেন এবং তারা আসলে কথা বলবেন এটি নিয়ে। আগামীকালকে শেষ দিন, কালকে বিদেশি ডেলিগেটরা যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এবং সেখানে তারা স্বচক্ষে পরিদর্শন করবেন রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা এবং কীভাবে পাঠানো যায় তাদেরকে তাদের দেশে, সে বিষয়ে নিয়ে তারা আসলে দিক নির্দেশনামূলক পলিসি গ্রহণ করবেন এমনটি প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এখন রাজনীতিবিদরা তাদের ভিউ তুলে ধরছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা বিষয়ে আসলে তারা কিভাবে সরকার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা সহযোগিতা করতে পারে এবং জিও পলিটিক্যালি এই অঞ্চলে কেন এটি খুব দ্রুত সমাধান করা দরকার সেই রাজনৈতিক ব্যাখ্যা তারা এখন তুলে ধরছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। কক্সবাজার থেকে সহকর্মী নাজমুস সালেহিব। বাগেরহাটের আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে অভিযোগ করে বাগেরহাটে 4টি আসনই বহাল রাখার দাবি জানান বাসিন্দারা। এদিন 20টি আসনের খসড়া সীমানার দাবি আপত্তির উপর শুনানি করে নির্বাচন কমিশনার। এবার সীমানা নির্ধারণে জনসংখ্যার সমতা আনতে গাজীপুরে 1টি আসন বাড়িয়ে 6টি এবং বাগেরহাটে 4টি থেকে কমিয়ে 3টি আসন করার প্রস্তাব রেখে সংসদীয় আসনের খসড়া প্রকাশ করে ইসি। প্রতিবাদে 4টি আসনই বহালের দাবিতে রাজপথে নামেন বাগেরহাটবাসী। রোববার সড়ক অবরোধ ও হরতাল পালন করেন তারা। পরদিনই সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে দাবি ও আপত্তির শুনানিতে অংশ নেন বাগেরহাট 2 ও 3 আসনের আপিলকারীরা। 4টি আসনই বহাল না রাখলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়ে দেন তারা। বাগেরহাটবাসীর যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে ওনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে সংবিধানের 118-19-এ, তার লঙ্ঘন কিছুটা ঘটেছে। সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি আপত্তির শুনানির পর নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন আপিলকারীরা। লিমিটেশন করে এমন উপজেলার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সাতক্ষীরার এই 3 এবং 4 আসনের জনগণের শুভ তাদের দুর্বিষহ, তাদের বিপদ, সংঘাত এবং সংক্ষুব্ধ অবস্থায় তারা হয় শ্যামনগরকে পৃথক আসন চায় অথবা পূর্বের আসন বহাল চায়। এদিন নির্বাচন কমিশনের সামনে প্লেকার্ড, ব্যানারের দাবি দেওয়া জানিয়ে মানববন্ধন করেন বিভিন্ন সংসদীয় আসনের জনসাধারণ। আগামী নির্বাচন সামনে রেখে জেলা উপজেলা পর্যায়ে আনসার বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি। ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে নির্বাচন 2 মাস পেছানোর দাবি ছাত্রদলের। তবে ঘোষিত তারিখেই নির্বাচন দাবি জানিয়েছেন ছাত্র শিবির ও বাম সংগঠনগুলো। অন্যদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজই জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সোমবার সকাল 10টায় রাজশাহী কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের জন্য ফর্ম সংগ্রহ শুরু হয়। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সভা করে নির্বাচন কমিশন।
রাকসু নির্বাচন 2 মাস পেছানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তবে পূর্ব নির্ধারিত তারিখেই নির্বাচনের পক্ষে অবস্থান ছাত্র শিবির ও বাম সংগঠনের। আমরা বলেছিলাম যে ছবি সহকারে ভোটার তালিকা প্রকাশ করুন। আর নির্বাচন পেছাবে কিনা তা অংশীজনদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে চিফ রিটার্নিং অফিসার। আমরা এই প্রস্তুতিটা কতদিনে সম্পন্ন করতে পারবো, এর জন্য আমাদের কয়দিন সময়ের প্রয়োজন, সেটা আমাদের নিজস্ব বিষয়। আমরা তার আলোকেই আমাদের সিদ্ধান্ত যেটা যে আমরা ছবিযুক্ত ভোটার তালিকা আমরা ভোটের দিন সেখানে কেন্দ্রে থাকবে। এদিকে জাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনও ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেনি। এখনও ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও প্রার্থীরা। নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু অনেক বহিরাগত মানুষ আসেন। আমরা মনে করি এটি আমাদের নিরাপত্তাকেই বিঘ্নিত করবে। তবে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে চিফ রিটার্নিং অফিসার। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সবশেষ 1993 সালের 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। এরপর জাকসু নির্বাচন আলোর মুখ দেখেনি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। টঙ্গীর তুরাগ নদে নতুন বেইলি ব্রিজ নির্মাণের দাবি। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। কক্সবাজারের টেকনাফে ট্রলার সহ ফের 7 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ট্রলার মালিক সমিতি জানায় বেলা 11:30টার দিকে সাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফিরছিলেন 7 জেলে। পথে শাহপুরের দ্বীপের পূর্ব দক্ষিণে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইখংদিয়া এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে তাঁদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ট্রলার সহ 7 জেলেকে মিয়ানমারের ফাতংজা খালে নিয়ে যায়। এ নিয়ে গত 20 দিনে 40 জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। টঙ্গীর তুরাগ নদের উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। তুরাগ নদের উপর নতুন বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে রাজপথে ব্যবসায়ীরা। সোমবার সকালে বিআরটি ফ্লাইওভার অবরোধ করেন টঙ্গী বাজার, উত্তরার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বক্তারা জানান, গত বছরের ডিসেম্বরে টঙ্গীবাসীর একমাত্র ভরসা বেইলি ব্রিজটি ভেঙে যায়। এরপর প্রশাসনের উদাসীনতায় এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে একটি সেতুর জন্য। মূল দাবি হলো আমাদের ব্রিজ চাই। ব্রিজ না হইলে আমরা অচিরেই এই সমস্ত গাজীপুরকে একসাথে ডাইকা আমরা এই সমস্ত রাস্তাঘাট অবরোধ করে দিব। ঘণ্টাব্যাপী অবরোধে ফ্লাইওভারের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। যাত্রীতে আমরা তো সময় মতো যেতে পারতেছি না, আসতে পারতেছি না। 3-4 ঘন্টা সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে। আবার এদিকে যাওয়ার পথে রাস্তা ভাঙ্গা। 5 মিনিটের রাস্তা 6 ঘন্টা জাম ঠেলে আইলাম ভাই। এদিকে মহাসড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে যান স্থানীয় প্রশাসন। 1 মাসের মধ্যে স্থায়ী সমাধানের আশ্বাসে সড়ক ছেড়ে দেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, গাজীপুর। বাংলার সময় আরও থাকছে। আরএনপিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট প্রস্তুত থাকলেও সচল একটি কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় কারণ পুরোদমে চালু হলে পূরণ হবে চাহিদার 10 ভাগ। অভিযানের পরও চট্টগ্রামে বন্ধ হচ্ছে না নিষিদ্ধ পলিথিন উৎপাদন। 2টি কারখানাকে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। 10 মাস আগে নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে নগরীর বাকুলিয়ায় জিলানি প্লাস্টিক কারখানা মালিককে সতর্ক করে জেলা প্রশাসন। সোমবার একই কারখানায় আবারও উৎপাদন দেখতে পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে কারখানার থেকে প্রায় 1000 কেজি পলিথিন জব্দ করে, পাশাপাশি 2 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও 2টি কারখানাকে ছাড়পত্র না থাকার অভিযোগে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া নির্দেশনার পরও যেসব কারখানা পলিথিন উৎপাদন বন্ধ করেনি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব। বর্তমানে সচল থাকা একমাত্র ইউনিট থেকে জাতীয় গ্রিডে যাচ্ছে 607 মেগাওয়াট বিদ্যুৎ। কয়লা সংকটে চালু করা যাচ্ছে না
1320 মেগাওয়াট সক্ষমতার পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট। কর্তৃপক্ষের দাবি, পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার 10 ভাগই পূরণ করবে এই কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত RPCL ও চীনের নরিনকো ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে নির্মিত পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। চলতি বছরের 19 জানুয়ারি প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এরপর 9 এপ্রিল দ্বিতীয় ইউনিটও সংযুক্ত হয়। বর্তমানে একটি ইউনিট উৎপাদন চালু রেখেছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি কমার্শিয়াল অপারেশন ডেট বা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের তারিখ ঘোষণার অপেক্ষায় আছি। এছাড়া সম্পূর্ণ রকমের সব ধরনের টেস্টিং কমিশনিং শেষ করে 2টা ইউনিটে বিদ্যুৎ তৈরিতে পূর্ণমাত্রায় সক্ষম এবং বর্তমানে একটি ইউনিট থেকে আমরা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতায় 1320 মেগাওয়াট হলেও দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় সীমিত মাত্রায় পরিচালিত হচ্ছে। 3 দফা আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেও কার্যকর সরবরাহকারী চূড়ান্ত করা যায়নি। সবশেষ সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানির প্রস্তাব ব্যয়বহুল হওয়ায় তাও বাতিল করা হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে 1.5 লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। এছাড়া আরও কিছু কয়লা আসছে জাহাজে। এতে আপাতত উৎপাদন সচল রাখা সম্ভব হবে। আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের গ্রস ক্যাপাসিটি 1320 মেগাওয়াট, নেট ক্যাপাসিটি 1244 মেগাওয়াট এবং এটি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 8 থেকে 10% বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বর্তমানে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের এখানে 1.5 লক্ষ টনের অধিক কয়লা মজুদ আছে এবং আমাদের কয়লার শিপমেন্টগুলি এখনো চলমান আছে। $2.54 বিলিয়ন নির্মিত দেশের সবচেয়ে বড় এই কেন্দ্রের মধ্যে $1.77 বিলিয়ন ঋণ দিয়েছে চীন। চুক্তি অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে ঋণ পরিশোধ শুরু হবে, অথচ বাণিজ্যিক উৎপাদন এখনো অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমবে। একই সঙ্গে ব্যয়বহুল তেল ভিত্তিক উৎপাদনের উপর নির্ভরতা এবং আমদানি নির্ভরতা হ্রাস পাবে। বর্তমানে দেশে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 5,683 মেগাওয়াট। আর নতুন এই বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াটে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ময়মনসিংহে আনন্দমোহন কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌসের রায় দেন। 2018 সালে নগরীর পাট গুদাম এলাকায় ইব্রাহিম খলিলকে কুপিয়ে হত্যা করে এবং মোবাইল, টাকা লুট করে ছিনতাইকারীরা। এই ঘটনায় খলিলের ভগ্নিপতি কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। 7 বছর পর মামলার আসামি নিশাত, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ডকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। আসামিদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছেন। বাংলাদেশ ভারতের বাণিজ্যিক কার্যক্রম আরও প্রসারের লক্ষ্যে শেরপুরের নকুগাঁও স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রী চন্দ্রশেখর। এ সময় তিনি আমদানি ও রপ্তানিকারকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দুদেশের ব্যবসা বাণিজ্যে সহজ ও কার্যকর করার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার আশা রয়েছে তাদের। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। বাগেরহাটে সংসদীয় আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। শীর্ষ শুনানিতে বাসিন্দাদের অভিযোগ, বহাল না রাখলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা। এবং ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস। রাকসুতে ফর্ম তুলেছেন প্রত্যাশীরা। 2 মাস পেছানোর দাবি ছাত্রদলের। জাকসুতে 256 প্রার্থীর তালিকা প্রকাশ। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।